শোনা যাচ্ছে লন্ডনে বসেই নাকি মনোনয়ন বাণিজ্য হচ্ছে। ঘটনা কি আসলেই সত্যি? সম্মানিত দর্শক, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। তবে আলোচনা শুরু করার আগে আপনারা যারা আমার কন্টেন্ট বা ভিডিও নিয়মিত দেখছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন চ্যানেলটি, তাদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। আজকের আলোচ্য বিষয় লন্ডনে নমিনেশন, বাংলাদেশে বিদ্রোহ। আপনারা হয়তো ইতিমধ্যে ধারণা করে ফেলেছেন যে আমি কি বিষয়ে কথা বলতে চাই। সপ্তাহ দুয়েক হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 237 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং আমরা লক্ষ্য করছি সেই ঘোষণার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নির্বাচনী আসনে যারা নমিনেশন থেকে বঞ্চিত হয়েছেন, অথচ তারা আশা করেছিলেন যে তাদের বিগত সময়ের বিভিন্ন পারফরমেন্সের কারণে হয়তো তাদেরকে সংসদ সদস্য হিসাবে নমিনেশন দেওয়া হবে, যাদের যে সে আশা পূরণ হয়নি, তারা খুবই নাখোশ হয়েছেন এবং নানা ধরনের তাদের কর্মীরা সহকর্মীরা নানা ধরনের আন্দোলন সংগ্রাম করেছেন। কিন্তু বিষয়টি সাম্প্রতিককালে গত 2-1 দিনে এর মাত্রা অনেক বেশি ছাড়িয়ে গেছে বলে আমরা লক্ষ্য করছি। আজকের খবর অনুযায়ী বাংলাদেশের প্রায় 60টি জেলায়, অর্থাৎ বিএনপি যে 237টি আসনে নমিনেশন দিয়েছে তার মধ্যে 60টি আসনে যারা নমিনেশন পাননি, অর্থাৎ বিদ্রোহী প্রার্থী, তাদের সমর্থকরা নানা রকম জ্বালাও পোড়াও আন্দোলনের সাথে জড়িত হয়ে পড়েছে। তারা রাস্তাঘাটে শোডাউন করছে, তারা মশাল মিছিল করছে এবং তারা বলছে যে তাদের প্রার্থীকে মনোনয়ন দেয়া না হলে তারা আরও অনেক বেশি তাদের আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করবে। কেন এমন হলো বিষয়টি আমরা কি ভেবে দেখেছি? আমি বলেছি লন্ডনে নমিনেশন। আমরা জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি দীর্ঘদিন থেকে লন্ডনে বসবাস করছেন এবং লন্ডনে বসেই তিনি পার্টির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উনি ভার্চুয়ালি বিভিন্ন সভা অংশগ্রহণ করেন, পরামর্শ দেন এবং নীতি নির্ধারণী বিষয়ে উনি নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। এখানে উনি বিএনপির যে স্থায়ী কমিটি রয়েছে সেই স্থায়ী কমিটির সদস্যদের সাথে মাঝে মধ্যে কথা বলেন ভার্চুয়ালি। কিন্তু লন্ডনে বসে এই যে নির্বাচনের সংসদ সদস্যদের নমিনেশনের তালিকা চূড়ান্ত করা এবং তারপরে এটাকে কেন্দ্র করে যারা মনোনয়ন পাননি তাদের এই বিদ্রোহ বা তাদের কর্মীদের বিদ্রোহ, এটা আমাদেরকে পরিষ্কার একটি বার্তা দেয় যে লন্ডনে বসে আসলে বাংলাদেশের রাজনীতি করা যায় না। তিনি হয়তো কারো পরামর্শ, নিশ্চয়ই তার পরামর্শদাতা রয়েছেন, তার অ্যাডভাইজার রয়েছেন বাংলাদেশে অথবা লন্ডনে, তারা পরামর্শ দিয়ে থাকেন কাকে মনোনয়ন দেওয়া প্রয়োজন, কাকে মনোনয়ন দেওয়া প্রয়োজন না। তার ভিত্তিতে তিনি হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু প্রকৃত অর্থে যারা গত 17 বছর বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে নানা ধরনের নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছেন, সেই মানুষগুলো কি আসলে মনোনয়ন পেয়েছেন? এই মনোনয়নের আসলে প্রধান ভিত্তি কী ছিল? কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই মনোনয়নগুলো প্রদান করা হয়েছে? তাদের রাজনীতিতে তাদের অবদান, দলের মিছিল মিটিংয়ে তাদের অংশগ্রহণ, নাকি তাদের কি পরিমাণ টাকা আছে, কতটা ধনী মানুষ তারা, নির্বাচনের জন্য কত টাকা তারা খরচ করতে পারবেন? এমনকি অনেক দুষ্ট লোকেরা বলছেন যে এই মনোনয়নের জন্য কোটি কোটি টাকাও দিতে হয়েছে কাউকে। আমি এটা বিশ্বাস করতে চাই না, তবু এই আলোচনাগুলি আমরা শুনতে পাই চারিদিকে। যদি এমন হয়ে থাকে, যিনি দলের জন্য খুবই উৎসাহগত প্রাণ, যিনি দলের জন্য 17 বছর অনেক কিছু বিসর্জন দিয়েছেন, নিজের জীবন, নিজের পরিবার, নিজের ব্যবসা বাণিজ্য, যিনি বাড়িতে থেকে পালিয়ে থেকেছেন, যিনি মামলার শিকার হয়েছেন, যিনি জেল খেটেছেন, তিনি যদি সত্যিই দলের যোগ্য প্রার্থী হন এবং মনোনয়ন না পেয়ে থাকেন, তবে খুব স্বাভাবিকভাবেই তার যারা কর্মী বাহিনী তাদের আপত্তি করার কথা এবং সেই আপত্তির কারণেই হয়তোবা তারা আজকের এই বিদ্রোহ প্রদর্শন করছে। আমার প্রশ্ন যে এই যে বিএনপি শুধু না, বিএনপির মতো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে, আমরা প্রতি বছরই প্রতিটি নির্বাচনের পূর্বেই এ ধরনের একটি অবস্থা লক্ষ্য করি যে মনোনয়নকে কেন্দ্র করে মনোনয়ন বাণিজ্য নামক একটি শব্দ প্রতিষ্ঠিত হয়েছে আমাদের রাজনীতিতে এবং
মনোনয়ন পাওয়ার জন্য নানা রকম তদবির করতে হয় বড় নেতাদের সাথে। এবং সর্বোপরি এই মনোনয়ন প্রত্যাশী যারা মনোনয়ন লাভে ব্যর্থ হন, তারা এরকম বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেন। হিসাবে বাংলাদেশের এই ধরনের প্রতিটি রাজনৈতিক দলের পৃথিবীর বিভিন্ন দেশে, উন্নত দেশগুলিতে বড় বড় রাজনৈতিক দলগুলো একটি গবেষণা শাখা থাকে। যে গবেষণা শাখার কাজ হচ্ছে এই নির্বাচনের পূর্বে বা সারা বছর ধরে পার্টির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গবেষণা করা। এই গবেষণা সেল বিভিন্ন ব্যক্তির উপরে জরিপ চালাবেন, সেই ব্যক্তির গ্রহণযোগ্যতা, রাজনীতিতে সেই ব্যক্তির জনপ্রিয়তা এবং সেই ব্যক্তির দলের প্রতি যে আনুগত্য, এসব বিষয়কে বিবেচনা করেই এবং সর্বোপরি এই ব্যক্তি যদি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন, তবে তিনি একজন আইন প্রণেতা হিসাবে বাংলাদেশের জনগণের জন্য তিনি কী ভূমিকা রাখতে পারবেন, তার শিক্ষাগত যোগ্যতা, তার জ্ঞানের পরিধি, সেই বিষয়গুলোকে বিবেচনা করেই একজন সংসদ সদস্য পদ মনোনয়ন পাবেন কিংবা পাবেন না। আমার ধারণা বিএনপির মতো এই দলের বা আওয়ামী লীগ বলি কিংবা জামায়াতে ইসলামী বলি, এইসব দলের মধ্যে এমন কোনো গবেষণা নেই যে এই গবেষণার ভিত্তিতে তারা নির্বাচনের আগে এরকম মনোনয়ন দিয়ে থাকেন। এবং তার ফলেই যখন অর্থের বিনিময়ে মনোনয়ন হয়, যাকে আমরা মনোনয়ন বাণিজ্য বলে প্রতিষ্ঠিত করেছি রাজনীতিতে, সে কারণেই হয়তোবা আজকের এই বিদ্রোহ আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিদ্রোহী প্রার্থীদেরকে কিভাবে বিএনপি হ্যান্ডেল করবে, কী শাস্তি তাদেরকে দেবে, তাদেরকে দল থেকে বহিষ্কার করবে কিনা, বা তারা যদি বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিএনপির ভরাডুবি কতটুকু হবে, তাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের জন্য কতটা সুবিধা হবে, সেই বিষয়গুলো কি তারা ভেবে দেখেছেন? আমার মনে হয় না। সুতরাং এই বিষয়গুলি তাদের ভেবে দেখা প্রয়োজন ছিল। আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে তবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আজকের আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।